দর্শক আপনাদের স্বাগত জানাই ৭১ গোল টেবিলে। আপনাদের সাথে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। ৫৬,০০০ বর্গমাইলের যা কিছু, এই দেশটির যা কিছু ইতিবাচক বলা হয় তার প্রায় সবটুকু ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, সেই বিশ্ববিদ্যালয় আগামী ২৩ জানুয়ারি হিরণময় মেলবন্ধন পালন করছে। আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা দিক নিয়ে। শতবর্ষের পথে চলেছে এই বিশ্ববিদ্যালয়টি, বাংলাদেশের প্রধান বিদ্যাপীঠ। আমাদের সাথে আলোচনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর আ.ম.স. আরিফিন সিদ্দিক, উনি আমার ডানে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজ ইসলাম চৌধুরী, এমিরেটাস অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাবন্ধিক লেখক, আপনারা সবাই তাকে চেনেন। আছেন রাশিদা কে চৌধুরী, সাবেক উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকার, রাকিবউদ্দিন আহমেদ, সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এবং সুভাষ সিংহ রায়, প্রাক্তন ছাত্র এই বিশ্ববিদ্যালয়ের এবং প্রধান সম্পাদক এবি নিউজ। আপনাদের সবাইকে, আমরা সবাই প্রাক্তন ছাত্র, আমি সহ। রাকিবউদ্দিন আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি যে এই যে হিরণময় মেলবন্ধন বলছেন, কি ধরনের কর্মসূচি আপনারা চক আউট করেছেন? ধন্যবাদ ইশতিয়াক। আপনি আগেই বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২০ সালে শতবর্ষে উন্নীত হবে, এবং এটাকে আমরা সামনে রেখে আমরা যারা ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এবং আজকে আমি গর্বিত যে আমরা যারা আজকে এই আলোচনায় এসেছি সবাই আমরা ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্য, এবং বাংলাদেশের যাদের নিয়ে আমরা কথা বলবো, যারা যেখানে আছেন, প্রশাসনে হোক, বিচারালয় হোক, ব্যবসা বাণিজ্যে হোক, সর্বক্ষেত্রেই আমাদের ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা সেখানে আছেন। তো আমরা এদের সকলকে নিয়ে আমরা এই শতবর্ষের প্রাক্কালে আগামী ২৩শে জানুয়ারি হিরণময় মেলবন্ধন অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠানে আমরা এত সাড়া পেয়েছি যে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে যে আসন সীমাবদ্ধতা সেটা ছাড়িয়ে গেছে, যার ফলে আমরা অন্যান্যবার যেরকম আয়োজন করে থাকি আসন বিন্যাস, সেটাকে আমরা ফেলে রেখে আমরা অন্যরকম করতে হচ্ছে। তা নাহলে আমরা এই ১০,০০০ লোক আমরা ওখানে বসাতে পারবো না। এবং আপনারা আশা করছেন যে দেশ বিদেশ থেকে প্রাক্তন শিক্ষার্থীরা আসবেন? আশা করছি না, এরা ইতোমধ্যে রেজিস্ট্রেশন করেছে অনলাইনে, এবং তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে পৌঁছে গেছে। এবং এরা যারা রেজিস্ট্রেশন করেছেন এবং যারা আসছেন, এরা সবাই আমাদের বিভিন্ন মহাদেশ এবং উপমহাদেশ থেকে তারা এখানে আসছে, এবং ইতিমধ্যে তারা আমাদের অফিসে এসে যোগাযোগ শুরু করেছে। তা আমি আজকে শুধু একটি কথা বলতে চাই, যারা আমাদের এই অনুষ্ঠানে রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে আমরা আগামী ২০, ২১, ২২ এই ৩ দিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তারা যে ওখানে প্রবেশ করবেন তার নিরাপত্তা পাস, এবং তারা যে সারাদিন ওখানে থাকবেন এর জন্য খাওয়ার যে কুপন, এই সব কিছু ওখানে দেওয়া হবে। এবং কোনোভাবেই যারা এই ২০, ২১, ২২-এর মধ্যে নেবেন না তাদেরকে কোনোভাবেই ওখানে ঢুকতে দেওয়া যাবে না, প্রবেশ করার কোনো সুযোগ থাকবে না। তার কারণ এটা সার্বিক নিরাপত্তার কারণে। অন্যান্যবার হয়তো আমরা কিছুটা সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি, কিছুটা শিথিল থাকেন, হ্যাঁ, কিন্তু এবার সেটা করা যাবে না সার্বিক নিরাপত্তার স্বার্থে। এবং আমি আশা করি আমার অ্যালামনাইরা সেভাবেই আগামী ২০, ২১, ২২-এর মধ্যে তাদের যে প্রয়োজনীয় যে কাগজপত্র তারা এটা নিয়ে যাবেন অ্যালামনাই অফিস থেকে, এবং প্রয়োজনে তারা যে রেজিস্ট্রেশন করেছিলেন সেই রেজিস্ট্রেশন কাগজটি অথরাইজ করে যে কাউকে উনি পাঠাতে পারেন, ওনার নিজের আসার কোনো প্রয়োজন নাই। ধন্যবাদ রাকিবউদ্দিন আহমেদ। আমরা একটু বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে শুনতে চাইব অ্যালামনাইয়ের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সম্পর্কটা। সেটা বলার জন্য আমাদের অ্যালামনাই সভাপতি যথার্থ ব্যক্তি। তবে অ্যালামনাই এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাঝে তো কোনো আলাদা কোনো বিভাজন রেখা টানা যাবে না।
কারণ আজকে যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, আগামীকাল তারা বিশ্ববিদ্যালয় থেকে যখন সনদ নিয়ে বেরিয়ে যাচ্ছে, তারাই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সদস্য হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশন আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টগুলো তাদের অ্যালুমনাই অ্যাসোসিয়েশন আছে, হলগুলোর আছে। এই গতকালকেই আমাদের ঐতিহ্যবাহী কার্জন হল প্রাঙ্গণে 89 ব্যাচ এর ছাত্রছাত্রীদের নিজস্ব অ্যালুমনাই ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন ব্যাচ 89 বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে যারা 89 সালে, গত শতকের 89 সালে তারা ভর্তি হয়েছিলেন এবং তারা বিভিন্ন সময় হয়তো বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গেছেন, তারা নিজেদের একটা সংগঠন করেছেন এবং তাদের একটা পুনর্মিলনী এবং পরিবার দিবস ছিল গতকাল। সেখানে আমি উপস্থিত ছিলাম, তাদের সাথে মত বিনিময় হয়েছে। আর আমাদের যে কেন্দ্রীয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশন, তাদের যে কর্মকাণ্ড, তার সাথে আমরা সবসময় একসাথে থাকি, কাজ করি। আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখ, নীলক্ষেতের দিক থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখ, সেখানে আমরা যে একটা বিশাল গেট নির্মাণ করেছি, সেই গেট নির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশন সর্বাংশে সাহায্য করেছে। অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সাহায্য সহযোগিতায় সেই গেটটি করা সম্ভব হয়েছে। তো এইভাবে আমরা আমাদের কার্যক্রমে এগিয়ে যাই। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যালুমনাইয়ের একটি কার্যালয় আছে, বিশাল অফিস দেয়া আছে সেখানে, তারা সেখানে বসেন আমাদের সাথে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অভ্যন্তরে। এবং আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা, তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে থাকবেন আজীবন। অতএব অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক এটা সবসময় গতিশীল এবং সবসময় নিবিড়। স্যার, এবার আপনার কাছে আমরা একটু বিশ্ববিদ্যালয় নিয়ে বড় আলোচনায় চলে যাই। যে শিক্ষায় আলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান এবং বাঙালি জাতিকে আলোর পথ দেখায়নি। আমরা দেখেছি সমস্ত আন্দোলনে এই বিশ্ববিদ্যালয় তার ভূমিকা রেখেছে, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আবার শিক্ষার পথেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ভূমিকা রেখেছে। এই যে দ্বৈত ভূমিকা, এই দ্বৈত ভূমিকা বিশ্ববিদ্যালয়ের জন্য একদিকে অন্য প্রতিষ্ঠান থেকে তাকে আলাদা করেছে, আবার কি এই দ্বৈত ভূমিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো কারণে লাইবিলিটি হয়ে উঠেছে? না, লাইবিলিটি হওয়ার তো কোনো প্রশ্ন আসে না। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ভূমিকা পালন করেছে তার প্রতিষ্ঠার পর থেকে, সেটি এই দেশের মানুষ সবসময় স্বীকার করেন এবং আমরা নিজেরও উপলব্ধি করি যে এই দেশের সার্বিক অগ্রগতি, অগ্রযাত্রায় এই বিশ্ববিদ্যালয় কত ধরনের ভূমিকা রেখেছে। আমাদের মুক্তিযুদ্ধের কথা বলি, ভাষা আন্দোলনের কথা বলি, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের কথা বলি, এই দেশের উচ্চশিক্ষা প্রসারের কথা বলি, সর্বক্ষেত্রে। এবং আমি এই সুযোগে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের প্রথম উপাচার্য স্যার ফিলিপ জে হার্টগের প্রতি। তিনি যখন ঢাকায় আসলেন 1920 সালের 1 ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করলেন এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে প্রারম্ভিক কাজ, সূচনার কাজগুলো যে শুরু করেছেন, তখন সেই সময় ঢাকা শহরের এলিট শ্রেণী, ঢাকা শহরের যে সারস্বতী সমাজ যারা উচ্চশিক্ষা নিয়ে চিন্তাভাবনা করেন, তারা তার সাথে মিলিত হয়েছিলেন, দেখা করতে এসেছিলেন এবং তারা বলেছিলেন যে আমাদের পাশেই কলকাতা বিশ্ববিদ্যালয় আছে, সেটা কম্প্রিহেন্সিভ ইউনিভার্সিটি, সব বিষয়ই লেখাপড়ার সুযোগ সেখানে আছে। আমাদের এই অঞ্চলের ছেলেমেয়েরা যাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, লেখাপড়া করছে, সুযোগ নিচ্ছে। আমরা ঢাকাতে যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে যাচ্ছি, আপনি প্রধান হিসাবে এসে প্রতিষ্ঠা করবেন, এটি এমআইটির আদলে করেন। এমআইটি বিজ্ঞান কেন্দ্রিক প্রতিষ্ঠান, বিজ্ঞান শিক্ষা গবেষণা। আমাদের মনে হয় যে এই অঞ্চলে বিজ্ঞান শিক্ষার উপরে গুরুত্ব আরোপ করা দরকার। ফিলিপ হার্টগ এটা নিয়ে চিন্তা করেছেন এবং চিন্তা করে পরবর্তীতে উনি লিখছেন যে আমি চিন্তা ভাবনা করে দেখলাম না, কলকাতা থাকার পরেও ঢাকায় আরও একটি কম্প্রিহেন্সিভ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করাই বাঞ্ছনীয়, প্রয়োজন বলে আমি মনে করি। এবং তিনি কিন্তু যখন শুরু করলেন বিশ্ববিদ্যালয় 1 জুলাই 1921, 12টি বিভাগ দিয়ে শুরু করলেন, যে 12টি বিভাগের মধ্যে আছে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, আছে বেসিক সায়েন্স, আছে এদিকে ইংরেজি, বাংলা, আরবি সহ রাষ্ট্রবিজ্ঞান, বিভিন্ন অর্থনীতি, আবার এদিকে আইন। অর্থাৎ দেখেন এই 12টি
বিভাগ, তার কিন্তু সব ফ্যাকাল্টি মোটামুটি তখন 3টে ফ্যাকাল্টি হলো, বিজ্ঞান এবং কলা এবং আইন, কিন্তু বিষয়গুলো কিন্তু সব দিকেই আপনার আছে। সব কম্প্রিহেন্সিভ ইউনিভার্সিটির যে একটা আপনার ক্যারেক্টার, সেটা কিন্তু তিনি একদম প্রতিষ্ঠাকালেই করলেন। এবং আমি নিজে ছাত্র হিসেবে বা শিক্ষক হিসেবে এখন যখন পেছনের দিকে ফিরে তাকাই, মনে করি যে এই কম্প্রিহেন্সিভ ইউনিভার্সিটির প্রতিষ্ঠার কারণেই কিন্তু শুধু বিজ্ঞান কেন্দ্রিক বিশ্ববিদ্যালয় হলে আজকে আমাদের ছাত্রীরা এইভাবে সমাজ সচেতন, ভাষা সচেতন, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া, ভাষা আন্দোলনে জীবন দেয়া, এই কাজগুলো কতটা হতো আমি জানি না, কিন্তু কম্প্রিহেন্সিভ ইউনিভার্সিটির কারণে সব বিষয়গুলো নিয়ে যখন একটা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে, আসলে বিশ্ববিদ্যালয়ের মূল বৈশিষ্ট্যই সেখানে। একটা বিশ্ববিদ্যালয় কখনো খণ্ডিত হতে পারে না। আজকে MIT-র কথা বলি, সেখানেও কিন্তু সমাজবিজ্ঞান, কলা, বিভিন্ন বিষয় লেখাপড়া হচ্ছে। অর্থাৎ বিজ্ঞান কেন্দ্রিক বা কৃষি শিক্ষা কেন্দ্রিক বা চিকিৎসা কেন্দ্রিক বিশ্ববিদ্যালয় করার চেয়ে সামগ্রিকভাবে সকল জ্ঞান বিজ্ঞানের সকল শাখা প্রশাখায় লেখাপড়ার সুযোগ আছে এমন বিশ্ববিদ্যালয়টাই বেশি জরুরি বলে আমি মনে করি। এবং সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালে এই অঞ্চলের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় সেই দৃষ্টান্ত রেখেছে। আসবো আপনার কাছে, আমরা একটু ডক্টর শহীদ ইসলাম চৌধুরীর কাছে যাচ্ছি। প্রথম সমাবর্তনের যে বক্তৃতা, সেখানে আমরা দেখলাম যে চ্যান্সেলর লর্ড লিটন বলছেন এই বিশ্ববিদ্যালয় শুধু ঢাকাকেই নয়, এই অঞ্চলকে শিক্ষা দীক্ষায় পরিচিত করবে সারা বিশ্বে। আপনার কাছে কি মনে হয় আমরা পেরেছিলাম সেই জায়গাটায় যেতে? হ্যাঁ, অবশ্যই পেরেছি। এবং উনি ওইটাও বলেছিলেন যে এই বিশ্ববিদ্যালয় হবে ঢাকার জন্য, ঢাকা তো তখন ছোট শহর, ঢাকার জন্য সবচেয়ে বড় পজেশন, মানে সম্পদ। তো সেইটাও হয়েছে, দুদিকই হয়েছে। যে এইটাই ছিল, বিশ্ববিদ্যালয় ছিল ঢাকার প্রধান সম্পদ, আকর্ষণ, এবং এই যে জ্ঞানের যে প্রসার তিনি আশা করেছিলেন, এবং এই কেবল ভারত নয়, এটা আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়বে, সেটা সফল হয়েছে তো অবশ্যই। এবং এটাতে এই ইতিহাসটা তো আমাদের গৌরবজনক ইতিহাস। এবং শিক্ষা দীক্ষা এবং গবেষণার ক্ষেত্রে বাঙালির যে বুদ্ধিভিত্তিক চিন্তা, মননশীলতা চর্চার যে তীর্থভূমি আমরা বলছি, আমরা কি এখনো সেই জায়গায় আছি কিনা স্যার? আপনি যদি একটু বৃহৎ আকারে মূল্যায়ন করেন। না, আমরা তো আছি। তো যে বিষয়টা পরবর্তীতে আমাদের সামনে পরিষ্কার হয়েছে, বিশেষ করে রাষ্ট্রভাষা আন্দোলনের মধ্য দিয়ে, সেটা হলো যে বড় একটা চ্যালেঞ্জ ছিল যে মাতৃভাষার মাধ্যমে জ্ঞানের চর্চা করা। এটা কিন্তু একেবারে মূলগত কথা, যে শিক্ষা কখনো যথার্থ, গভীর বা ফলপ্রসূ হয় না যদি না তা মাতৃভাষার মাধ্যমে হয়। তো এই চ্যালেঞ্জটা ছিল। এবং আমরা যখন রাষ্ট্রভাষা আন্দোলন করলাম, তখন কেবল যে আমরা রাষ্ট্রের ভাষা বাংলা হবে এটা চাইনি, আমরা চেয়েছি যে শিক্ষার মাধ্যমও সর্বস্তরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মাধ্যম বাংলা হবে। তো ওই চ্যালেঞ্জটা নিয়েই কিন্তু আমরা 71 সালে রাষ্ট্র প্রতিষ্ঠা করলাম। এইখানটায় আমরা পারিনি, এই জায়গাটাতে আমাদের চ্যালেঞ্জটা রয়ে গেছে, যে আমরা মাতৃভাষার মাধ্যমে সর্বস্তরে শিক্ষার ব্যবস্থা করতে পারিনি। এখন পৃথিবীতে বাঙালির সংখ্যা ধরা যাক 26 কোটি হবে, এবং এই যে 26 কোটি মানুষ, তারা কিন্তু এই আমাদের দিকেই তাকিয়ে আছে। এবং জনসংখ্যার যে পরিমাপে, মাতৃভাষার পরিমাপে আমাদের স্থান পৃথিবীতে হয়তো পঞ্চম, কিন্তু আমরা ওই জায়গাটাতে পৌঁছাতে পারলাম না। তো আমাদের এই চ্যালেঞ্জটা ঢাকা বিশ্ববিদ্যালয়কেই গ্রহণ করার কথা ছিল, কিন্তু আমরা ওই চ্যালেঞ্জটা গ্রহণ করিনি। এই জায়গাটা আমার কাছে মনে হয় এখন পর্যন্ত এখনো রয়ে গেছে, এবং এই চ্যালেঞ্জটা রয়ে গেছে আমাদের জন্য। আসবো আপনার কাছে, এবং আমাদের আলোচনায় একবার একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন 71 গোল্ড টিভি। আমরা কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের পথে, হিরণময় মেলবন্ধন। একটা ছোট্ট বিরতি নিব, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত গোল টেবিলে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা কথা বলছি শতবর্ষের পথে ঢাকা বিশ্ববিদ্যালয়। 23 জানুয়ারি আছে হিরণময় মেলবন্ধন, বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে। রাশিদা কে চৌধুরী, সাবেক উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকার, আসছি আপনার কাছে। শিক্ষা নিয়ে কাজ করছেন অনেক দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আপনিও প্রাক্তন শিক্ষার্থী, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আপনারও অনেক গর্ব আছে, হয়তো অভিমানও আছে, সেটাই শুনবো। কিন্তু অনেকেই বলার চেষ্টা করেন, আমরা বেশ কিছু এই অনুষ্ঠানটা করতে গিয়ে আগেকার যে লেখালেখি অনুষ্ঠান, সেগুলো আমরা একটু স্ক্যান করে দেখলাম। কেউ কেউ বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্জন যত বেশি, একাডেমিক অর্জন
তাকে ছাপিয়ে যেতে পারেনি, আপনি কি তাই মনে করেন? আমি শুরুতে ধন্যবাদ দিব ৭১ টিভিকে, আমাদের এই যে হিরণময় মেলবন্ধনের বিষয়টাকে নিয়ে আসছেন আপনারা। হ্যাঁ, কিন্তু ধন্যবাদ দিব একজন প্রাক্তন গর্বিত শিক্ষার্থী হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অ্যালামনাই হিসেবে ধন্যবাদ। এবং যত আয়োজন হচ্ছে সেটার জন্য ধন্যবাদ, অ্যাসোসিয়েশন দায়িত্ব নিয়েছেন আমাদের, ধন্যবাদ। যে বিষয়টি আপনি উত্থাপন করলেন, আমাদের তো একটা গৌরবের জায়গা, অর্জনের জায়গা, যত কিছু বলি সবই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরেই। আমাদের যত আন্দোলন, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, গণ আন্দোলন, সামরিক শাসক বিরোধী আন্দোলন, সবকিছুই তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরেই হয়েছে। এবং আপনার এই আন্দোলনগুলো তো শুধু আন্দোলন নয়, বাঙালির মননের আন্দোলন, একদম যেমন মানুষের কিন্তু নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই জন্য আরো গর্ব করি। আপনি যেটা বললেন যে একাডেমিক দিক থেকে আমাদের সময় যেটুকু ছিল, আমরা তো মুক্তিযুদ্ধের সময়কার শিক্ষার্থী, ক্লাস বর্জন করেছিলাম, মুক্তিযুদ্ধে গিয়েছিলেন অনেকে, আমরা যারা ছিলাম তারা এখানে চেষ্টা করেছি। কিন্তু তখন আমাদের যে জায়গাটা ছিল গর্বের, সেই জায়গা থেকে এখন যেটা সমালোচনা হয় যে একাডেমিক দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অনেকখানি পিছিয়ে, উন্নত দেশগুলোর, উন্নত বিশ্বে, এমনকি দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গেও আমরা প্রতিযোগিতায় টিকতে পারছি কিনা। তো সেটার অবশ্যই নানা ধরনের কারণ আছে। কারণটা তো যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছিল, স্যার যে ইতিহাসটা বলেছেন, তখন এবং তারপরে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে এসছে, সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি যেরকম আমাদের দৃষ্টি ছিল, এখন তো এক ধরনের মানে শিক্ষাটাকে বাণিজ্যিকীকরণ করে ফেলেছি। তো আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় সব দিকে দৃষ্টি দেয়। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি আপনি বিনিয়োগের কথাটাও চিন্তা করেন, একটা বিশ্ববিদ্যালয়কে ওই ধরনের একাডেমিক এক্সেলেন্সের জায়গায় নিতে গেলে যে বিনিয়োগটা প্রয়োজন, বিশেষ করে গবেষণায়, আমরা তো সেটা দেখিই না। এবং সেটা রাষ্ট্রের কাছ থেকে আমাদের অনেক দাবি যে অন্তত আমাদের এই বিশ্ববিদ্যালয়টা, সে ঢাকা বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিনিয়োগটা আরও বাড়াতে হবে। কারণ আমার তো ওরকম শিক্ষকও দরকার, আমার তো ওরকম অবকাঠামো দরকার। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, এখন কিন্তু নারী শিক্ষার্থীর সংখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 40%। আমরা যখন পড়েছি মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম যেটা, আমরা সেখানে আমরা মানে গুণে, কয়েকটা ডিপার্টমেন্টে গুণে গুণে হাতে গোনা ছিল, মানে পার্সেন্টেজও করা যেত না। কিন্তু এখন তো তাদের জন্য যে ব্যবস্থাগুলো দরকার, হলে যে ব্যবস্থাগুলো দরকার, অবকাঠামো, আপনি তো শিক্ষার্থীও এরকম আকৃষ্ট করতে পারছি, কিন্তু সেদিক থেকে মেধার বিকাশের জন্য যেটা দরকার, সেখানে অবকাঠামোগত দুর্বলতা অনেক কিছু আছে। ফলে আমি মনে করি একদিকে হচ্ছে বিনিয়োগ, আরেকদিকে হচ্ছে শিক্ষকদের সম্মান রেখেই বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক কিন্তু এখন মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানোটাকে অনেক বেশি অবদান রাখছেন বাইরে, কিন্তু আমার বিশ্ববিদ্যালয়কে কতখানি সময় দিচ্ছে সেটা তো একটা প্রশ্ন আমরা করতেই পারি। আমাদের সময় কিন্তু তখন এটা ছিল না, তখন পুরো দৃষ্টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল না, কিভাবে থাকবে না, ছিল না। কিন্তু এখনো আমি বলি যে আমাদের নিবেদিত প্রাণ শিক্ষক অনেকেই আছেন যারা এখনো চেষ্টা করেন। কিন্তু দুইটা জায়গায় আমি দুর্বলতাটা বলবো। একটা হচ্ছে যে গবেষণার দিকে দুর্বলতাটা অনেক বেশি। আমাদের শিক্ষার্থীরা শুধুমাত্র ওই অ্যাসাইনমেন্ট হিসেবে গবেষণা করেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আসলে সত্যি সত্যি যে গবেষকদের যে অন্তর্দৃষ্টি থাকতে হয়, যে এভাবে গুরুত্ব সহকারে গবেষণার দিকে দৃষ্টিপাত করতে হয়, ওটা কিন্তু অনেক কম। কিন্তু তারপরেও আবার বলবো, আপনি তো একাডেমিক এক্সেলেন্সের কথা বললেন, আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে গিয়ে পৃথিবীতে প্রতিষ্ঠিত এবং আগামীতে দু একজন হয়তো নোবেলও পাবে, এরকম শিক্ষার্থীও আমাদের আছে, এখন গেছে। কিন্তু আমি মনে করি না ওই জায়গাটা থেকে, একাডেমিক এক্সেলেন্সের জায়গা থেকে, যে হয়তো ওইভাবে মানদণ্ডে বিচার করলে আমরা পিছিয়ে আছি, কিন্তু তারপরেও প্রত্যাশাটা থাকবে যে আগামীতে উন্নততর হবে। আর আরেকটা বিষয়েও আমি এখানে দৃষ্টি আকর্ষণ করব, আমরা তো শিক্ষার মান নিয়ে সর্বস্তরে কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু মোটামুটি একটা অবস্থান নিয়ে থাকে। এটা নিয়ে অনেক দেন দরবার, অনেক ডিবেট হয়েছে যে শিক্ষার্থীরা কেন জিপিএ, এই লক্ষ লক্ষ জিপিএ পাশ করে এসেও কেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ঢুকতে পারে না। সেখানে মানদণ্ডের যে বিচারটা করা হয়
সেটা অব্যাহত রাখাটা প্রয়োজন আছে, কারণ আমাদের মানটাকে আমরা সাম্প্রতিককালে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিছু জালিয়াতির ঘটনা ঘটার চেষ্টা হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর অত্যন্ত ব্যবস্থা শক্ত হাতে সেটি হ্যান্ডেল করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম চয়েস এখানে ভর্তি হতে পারাটা, এবং সেইটার মান, ভর্তির মানটা তো অবশ্যই রাখতে হবে। জিপিএ 5 নিশ্চয়ই একমাত্র মান নয়, মান হওয়া উচিত না। সুভাষ সিংহ রায়, ঢাকা বিশ্ববিদ্যালয় মানেই রাজনীতির কথা আসে, শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতি। আপনি প্রাক্তন ছাত্র নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এখনও নানাভাবে জড়িয়ে আছেন। রাজনীতির অনেক নেতিবাচক দিকের কথা বলে, আমরাও দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে অনেক বছর হয়ে গেল সংসদ নির্বাচনগুলো হয় না, ছাত্র সংসদের কোনো নির্বাচন হয় না। আমরা তো নেতা তৈরি করতে পারছি না। আপনার কাছে কি মনে হয় ভবিষ্যতের জন্য? আপনাকে ধন্যবাদ। মানে যে এই গুণীজনদের মাঝে আমি আজকে বসেছি, তা স্বাভাবিক কারণে কিছু কথা আমার এলোমেলো হয়ে যেতে পারে। আর শিক্ষকদের সামনে কথা বলা আসলে একটু কঠিন। আমি একটু অন্য আঙ্গিকে আপনার কথাটায় ফিরে আসবো, একটু আঙ্গিকটা আমার ভিন্ন। ঠিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় থেকে আলাদা একেবারে, এটা অনন্য সাধারণ একটা বৈশিষ্ট্য আছে। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে মাননীয় উপাচার্য আরিফিন স্যার যে বক্তব্য রেখেছেন তার একটি লাইন বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস কিন্তু বাংলাদেশের ইতিহাস। তো এই ইতিহাস ব্যাখ্যা করতে গেলে অনেক অনেক সময়ের প্রয়োজন। আমি শুধু একটু অন্য আঙ্গিকে বলছি এই কারণে, আপনি যখন 1789 সালে ফরাসিতে যে বিপ্লব ঘটিত হয়, সেই রাজনীতির ক্ষমতার বিন্যাসের পরবর্তীতে প্যারিস বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিন্তু আপনার ধর্মনিরপেক্ষ শিক্ষার সূচনা হয়। এটা হচ্ছে ইতিহাসের কথা। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু উল্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় সমগ্র সমাজ ব্যবস্থাকে ধর্মনিরপেক্ষ করেছে। আপনি দেখেন যদি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন দাঙ্গায় আক্রান্ত ঢাকা শহর, তখন সেই সময়টায় আপনি ওই যে চট্টগ্রামের যুব বিদ্রোহ বলেন, অস্ত্রাগার দখলের বলেন, যে সমস্ত আন্দামান দ্বীপপুঞ্জ থেকে যারা বেরিয়ে আসেন তাদেরকে কিন্তু জগন্নাথ হলের সম্বর্ধনা দেওয়া হয়, এবং সেই সম্বর্ধনায় সভাপতিত্ব করেন তখনকার ফজলুল্লাহ হলের প্রাধ্যক্ষ। তিনি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি উপাচার্য হয়েছিলেন, ডক্টর মাহমুদ হোসেন। তা আমি এই কারণে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু নেতৃত্ব দিয়েছে এই যে আমার যে সেকুলার এডুকেশনটাকে নেতৃত্ব দিয়েছে, ব্যবস্থাকে নেতৃত্ব দিয়েছে। আমার যার সামনে আমি বসে আছি সিরাজুল ইসলাম চৌধুরী স্যার, তিনি 69-এর যে আগরতলা ষড়যন্ত্র মামলা, তারপরে 66-র এই যে আমাদের যে আন্দোলন, সমস্ত কিছুতে কিন্তু এই শিক্ষকরা নেতৃত্ব দিয়েছেন। ডক্টর মুজাফফর চৌধুরী স্যার, সিরাজুল ইসলাম চৌধুরী স্যার নেতৃত্ব দিয়েছেন। এই নেতৃত্বর জায়গা থেকে কিন্তু ছাত্ররা কিন্তু সংগঠিত জায়গায় রূপ নিয়েছেন। আপনি দেখেন ম্যাডাম এখানে বসে আছেন, লীলা নাগ, তিনি যখন তার হাজব্যান্ড পরবর্তীতে অনিল চন্দ্র রায় জগন্নাথ হলের ছাত্র ছিলেন, তিনি যে দীপালি সংঘের যে প্রতিষ্ঠা করেছিলেন, এটা কিন্তু আজকের নারী প্রগতিতে তাকে অন্যরকম মাত্রা যোগ করেছে। আমি আঙ্গিকগুলো এখানে বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সব জায়গায় কিন্তু ওই জায়গাটা নেতৃত্ব দিয়েছে। এই জন্যই বললাম যে ফরাসি বিপ্লব যেমন ওখান থেকে আন্দোলিত করেছিল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সমস্ত রাজনীতিকে আন্দোলিত করেছে। এইটা কিন্তু অনেক দেখবার বিষয়। আপনি ইদানিং লক্ষ্য করবেন ভারতের দেশ পত্রিকায় সুমিত মিত্র নামে একজন লেখক আছেন বাঙালি, তিনি কিন্তু এখন প্রায় বাংলাদেশের বাঙালিদের নিয়ে লিখছেন। উনি বলছেন যে এখন বিলেতে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশে বাঙালিরা, প্রবাসীতে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশে বাঙালিরা। আর সেখানে কিন্তু তার লেখার মধ্যে আছে, আপনি গত সপ্তাহের আগের সংখ্যাটি দেখবেন, তিনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা এখন কিন্তু সবচেয়ে বড় অবদান রাখছে। আর আমাদের বিশ্ববিদ্যালয়ের অবদান, তারপরে রাজনীতির কথা বললেন, যে আপনি বলেন এই যে আজকে মধুর ক্যান্টিন, এই মধুর ক্যান্টিন আগেও কিন্তু মধুদার বাবার যে আদিত্য ক্যান্টিন ছিল, এবং সেখানে যে বুদ্ধদেব বসু সহ যে সাহিত্য সংস্কৃতির যে আড্ডাটা হতো, সেই আড্ডা কিন্তু পৃথিবীতে অনেক বাঙালি সমাজকে পথ দেখিয়েছে। এবং অনেকেরই ধারণা ছিল যে এই ছেলেরা এত আড্ডা মারে এখানে এরা লেখাপড়া করে কখন, কিন্তু এত অনন্য সাধারণ। ওখানে বলা হচ্ছে যে এদের মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়াটাই এই আড্ডাবাজদের কিন্তু একটা বড় দায়িত্ব ছিল।
বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক কিছু আমাদেরকে দিয়েছে। এখন আপনার কাছে একটা আমাদের এই সময় আমার তো দেখতে দেখতে বয়স একেবারে কম হলো না, যদিও দেখতে মনে হয় অনেক বয়স কম, 50-এ পা দেওয়া একটা ছেলে। তা 50-এ পা দেওয়া ছেলে, অভিজ্ঞতা কম হয়নি। এই বিশ্ববিদ্যালয়ে যখন 80-র দশক বলেন, 90-এর গণঅভ্যুত্থান বলেন, তখন কিন্তু আমাদের এই শিক্ষকদেরই কিন্তু অনুপ্রেরণা আমাদেরকে পথ দেখিয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এক সময় বলতেন, যেটা আমরা তো দেখি নাই, যে 3টে জিনিস কখনো ভুলবা না, মা, মাতৃভূমি এবং মাতৃভাষা। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এটাকে ধারণ করে সামনের দিকে নিয়ে গেছে, এবং এটাই কিন্তু বাংলাদেশের যে আমাদের সবচেয়ে বড় অর্জন বাঙালির, আমাদের অবিনাশী চেতনা, 71-এর মুক্তিযুদ্ধ। আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এটা কিন্তু পথ দেখিয়েছে বাংলাদেশকে। আপনি কোনোভাবে কোনো কিছুতে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে কিন্তু কোনো কিছু হয়নি। আপনি দেখেন অসাম্প্রদায়িক একটা চরিত্র, কিন্তু সেই নেতৃত্ব কি আমরা তৈরি করতে পারছি কিনা? আমরা ছাত্র সংসদের নির্বাচন করি না, ছাত্র রাজনীতি অনেকাংশে তার পথ হারিয়েছে সেই জায়গাগুলো। আমি সেই জায়গায় মানে, যেমন আমার কাছে আমি একটি স্যারকে, চৌধুরী স্যারকে আমি অনুষ্ঠান শুরুর আগে দিয়েছিলাম যে আমার খুব আগ্রহ রবীন্দ্রনাথকে নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল, এখনকার যে সলিমুল্লাহ মুসলিম হল, তখনকার মুসলিম হল ইউনিয়ন ছিল। আপনি দেখেন এই বিশ্ববিদ্যালয়ের অসাম্প্রদায়িক চরিত্র, এবং ওই আপনি যেটা প্রশ্ন করছেন যে ছাত্র সংসদ, এই সংসদটা কতটা জরুরি দেখেন। সেই সংসদ থেকে রবীন্দ্রনাথকে যখন সম্বর্ধনা দেওয়া হয় 1926 সালে, তখন তাদের যে মানপত্র, সেই মানপত্র আমি গতবার সলিমুল্লাহ মুসলিম হলের প্রত্যেক ছাত্রের হাতে পৌঁছানোর চেষ্টা করি। আমি একটা পেয়েছি ওখানে 3টি লাইন আপনার অনুমতি নিয়ে আমি এবং এরপরে বিরতি নেব। আপনার এই লাইন 3টি এক জায়গায় লিখছেন শেষের দিকে, হে পুণ্যচিত্ত অনন্ত রূপ পিয়াসী সাধক, রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে বলছেন, আমাদের আদর্শ কর্মপ্রাণ স্নেহপ্রবণ ভক্তবীর হযরত মুহাম্মদের জীবনের মূল মন্ত্রটি তোমার একটি ছন্দে বেশ অভিব্যক্ত হইয়াছে। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহা আনন্দময় লভিব মুক্তির স্বাদ। তোমার এই ছন্দটি সেই পুরুষ সিংহের প্রতি আমাদের ভক্তি অধিকর প্রগাঢ় করিয়া তোলে, এবং নবনবভাবে সেই মরুর যোগীকে দেখিবার ইচ্ছা জাগায়। এরপরে অনেকগুলো বাক্য আছে। আমি বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অসাম্প্রদায়িক চরিত্র, তখনকার দিনে সেই সময় বীজরোপিত হয়েছে, কিন্তু ছাত্র সংসদের একটা বড় ভূমিকা ছিল। তারা কিন্তু এই কাজটি করতে, স্যার যেটা বলছিলেন, একটা কম্প্রিহেন্সিভ ইউনিভার্সিটি গঠনের চিন্তাটা প্রথম থেকেই ছিল, এবং একটা কম্প্রিহেন্সিভ ইউনিভার্সিটি কখনোই সাম্প্রদায়িকতাকে লালন করে না, সে এগিয়ে চলে প্রগতির পথে। আমরা আলোচনা শুনবো, কিন্তু আমাদের একটা বিরতি আছে। দর্শক, আপনারা দেখছিলেন 71 গোল টেবিল। আরও একবার বিরতি নিতে হচ্ছে, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত গোল টেবিলে। দেখছেন 71 গোল টেবিল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। রাকিবউদ্দিন আহমেদ, আপনার কাছে ফিরছি। রাশেদা কে চৌধুরী বিনিয়োগের কথা বলছিলেন গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের আরও একাডেমিক এক্সেলেন্সের ক্ষেত্রে। প্রাক্তন শিক্ষার্থীরা এই সমস্ত ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কি কি ভূমিকা রাখতে পারে, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়তে শুধু সরকারের মুখোপেক্ষী হলে হবে না। ধন্যবাদ ইশতিয়াক। এই কথাটা কিন্তু আমরা ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে বিগত কয়েক বছর যাবৎ আমরা বারবার এইটার উপরে গুরুত্ব দিচ্ছি, এবং স্যারের উপস্থিতিতে কয়েকটি অনুষ্ঠানে আমি এই একই কথা বলছি, টেলিভিশনে, বাইরের অনুষ্ঠানে। এবং আমরা মনে করি যে ঢাকা ইউনিভার্সিটির অথবা যে কোনো বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা তারা যদি এগিয়ে না আসে, তাহলে সেই বিশ্ববিদ্যালয়ের যে উন্নয়ন, যেটা ইনফ্রাস্ট্রাকচারাল, আপনি ভাবি যেটা বললেন কি অবকাঠামো নির্মাণে অ্যালামনাই অ্যাসোসিয়েশন ছাড়া কেউ পারবে না। পৃথিবীতে সব জায়গায় কিন্তু এই যে আমেরিকা এবং ইউরোপের সব ইউনিভার্সিটিতে, সেখানে কিন্তু ওই অ্যালামনাইদেরই অবদান বেশি। আমি বোস্টনে গিয়েছিলাম, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের যে তাদের ফাউন্ডেশন, অ্যালামনাই ফাউন্ডেশন, এটা কিন্তু 2 বছর আগে তারা ফান্ড নেওয়া বন্ধ করে দিয়েছিল, বিকজ এত বিলিয়ন ডলার তাদের জমেছে। এবং বোস্টন শহরের এই যে লম্বা শহরটা, এর 2/3 ডাইনে বায় যে প্রপার্টিসগুলো অল বিলং টু
হার্ভার্ড ইউনিভার্সিটি, এবং এগুলো দিয়েছে সব অ্যালামনাইরাই। তা আমাদের দেশে তো এখনো অ্যালামনাইদের মধ্যে সেই চেতনাবোধটা আসেনি যে যে বিশ্ববিদ্যালয় আমি পড়াশোনা করেছিলাম বলেই সেখানে যে আমার ব্যক্তিত্ব, আমার মননশীলতা এই যে বিকাশ লাভ করেছে, তার কারণেই তো আজকে আমি একটা বাংলাদেশে বড় ঔষধ শিল্প দিয়েছি, আমি একটা চামড়া শিল্প দিয়েছি, আমি একটা বড় ইন্ডাস্ট্রি করেছি, আমি আজকে বড় একজন আমলা। এই সবই তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান। সে কারণেই আমরা এবার ঘোষণা করেছি, এবং এই ঘোষণাটা আমি উপাচার্য মহোদয়ের সম্মুখেই কোনো রকমের আলোচনা না করেই খুলনা অ্যালামনাইদের একটি সমাবেশে আমি দিয়েছিলাম যে 2020 সালে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর হবে, এই 100 বছরটাকে আমরা মাথায় রেখে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এখন লক্ষ্যমাত্রা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ক্ষেত্রে, অবকাঠামো স্থাপনা, উন্নয়ন ক্ষেত্রে, বিভিন্নভাবে সিএসআর অ্যাক্টিভিটিজের ক্ষেত্রে আমরা অ্যালামনাই থেকে 100 বছরে 100 কোটি টাকার একটি অর্থ সংগ্রহের আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং আমি আশা করি এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দেশে বিদেশে যারা এই আমাদের বক্তব্য শুনছেন তারা এগিয়ে আসবেন। এবং এটা শুধুমাত্র আমার অ্যালামনাইদের জন্য নয়, আমাদের অনেক বাংলাদেশি আছে যারা বিদেশে অনেক ভালো ভালো কাজ করছেন এবং তাদের অনেক শিল্প, অনেক অর্থ তাদের আছে। তারা এই যে বাংলাদেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং এই যে ঐতিহ্যময়, যাকে নিয়ে গৌরব গাথা, বাংলাদেশের এমন কোনো অর্জন নাই যেখানে যে বিশ্ববিদ্যালয়ের স্পর্শ নাই, সেখানে আমাদের অ্যালামনাই, নন অ্যালামনাই তারা এগিয়ে আসবেন। এবং আমি এখানে একটি কথা বলি যে আমার সামনে যে 23 তারিখে যে মেলবন্ধন, যেটা হিরণময় মেলবন্ধন, তা এই ধরনের মেলবন্ধন তো স্পন্সরশিপ ছাড়া করা যায় না। আমি যে সারা নন অ্যালামনাইদের কাছ থেকে পেয়েছি, ওর কাছাকাছি সারা যদি আমি পেতাম তাহলে হয়তো আমার 100 কোটির 2-3 কোটি টাকা আমি এখনই সংগ্রহ করে ফেলতে পারতাম। যাই হোক, এ কথা বলে আমি অ্যালামনাইদের খাটো করছি না। অ্যালামনাইদের এগিয়ে আসবেন, তারা দেখছেন যে কোথায় আমি এই বিনিয়োগটা করব, এবং এই বিনিয়োগ অযথা যাবে না, এটুকু আমি আশ্বস্ত করতে পারি। এর স্বচ্ছতা আছে, এবং আমরা এই কারণেই একটি অ্যালামনাই ডুয়া এন্ডাওমেন্ট ফান্ড আমরা একটা গঠন করেছি। সেই অ্যালামনাই যে ডুয়া এন্ডাওমেন্ট ফান্ড, সেখানে আমরা যে ট্রাস্টি বোর্ড রেখেছি, এটার নেতৃত্ব দেবেন আমাদেরই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ মঞ্জুরুল্লাহি, তার সঙ্গে আছেন জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ, আমাদের সাবেক 2 জন উপাচার্য অধ্যাপক আজাদ চৌধুরী এবং অধ্যাপক এস.এম. ফায়েজ, এবং আমাদের বর্তমান উপাচার্য, তিনিও পদাধিকার বলে এখানে আছেন। এর বাইরে আছেন ওই সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির, সাবেক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং সাবেক গভর্নর ফরাসউদ্দিন। আমি নিজের সঙ্গে আছি, এবং কার্যনির্বাহী কমিটির যারা আছে এর মধ্যে থেকে একটি সংখ্যা তারাও পদাধিকার বলে এখানে থাকবেন। সুতরাং আমি মনে করি যে এই যে স্বচ্ছতার যে প্রশ্ন, যে জবাবদিহিতার প্রশ্ন, এমনি একটি শক্তিশালী ট্রাস্টি বোর্ডের তারা এটা নিশ্চিত করবেন, তো এগিয়ে আসবেন আমি জানি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে অ্যালামনাইদের কিন্তু অবদান আছে, এবং বিভিন্ন জায়গায় চেয়ার আছে। গণিত ভবন তো একজন অ্যালামনাই, না সেটা তো আমরাই ছিলাম, তো সেজন্য আমি ছিলাম রেজাউর রহমানের সঙ্গে। একজন অ্যালামনাই, না ওই রেজাউর রহমানের সঙ্গে আপনার যে সভাটি হয়েছিল, রেজাউর রহমানের সঙ্গে প্রথম আসছে, এখন আসছে। আমি নন অ্যালামনাইরা এগিয়ে আসাটা
নন অ্যালামনাইরাও যদি এগিয়ে আসে এটাও তো তাহলে তো একটা বুঝতে হবে যে জায়গা। ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রভাবটা, ইতিবাচক প্রভাবটা সমাজে রাখতে পেরেছে, সেটাও। সেটা তো একটা এবং নির্দেশনা অনেকে দেয়। কিন্তু বলে, জি জি না অনেকে কিন্তু, আমি যখন যাই আমি বলি, অনেকে বলে যে এটা আমার দুর্ভাগ্য যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িনি। তখন আমি তাকে, তো 4-5 বছর আগের কথা, যখন আমরা অ্যালামনাই ফ্লোরটা নির্মাণ করি, তখন আমি যার কাছে গেলাম তিনি একটি ব্যাংকের চেয়ারম্যান। অনেকক্ষণ শোনার পরে আমাকে বলছেন যে ভাই সাহেব, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের না। তাই বললাম যে তা আপনার এই যে বিশাল এই যে শিল্প, এটা কি খালি আপনার দেশের না এটা বাংলাদেশের? তখন সে বলল যে আমার দুর্ভাগ্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িনি, কিন্তু আমার বড় ভাই পড়েছিলেন, এসএম হলে থাকতেন, সুতরাং আমি আপনাকে সাহায্য করব। এবং তিনি একটা বিরাট অঙ্ক দিয়ে আমাকে সাহায্য করেছিলেন। এবং এই যে নন অ্যালামনাইদের এগিয়ে আসাটা, এটা আমরা বুঝতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রভাবটা সমাজে যেভাবে রাখতে পেরেছে। না না, আছে তো। ইভেন আমি যদি বলতে যাই, এটা যদি বিব্রতকর না হয়, এই আপনার এই 71-এর সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িত, আসবো আপনার কাছে, কিন্তু আমাদের সংবাদের সময় হয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি বার্তা কক্ষের স্টুডিওতে 71 সংবাদ সংযোগে। দর্শক আছেন 71-এ, দেখছেন 71 গোল টেবিল। আমরা আলোচনা করছি শতবর্ষের পথে ঢাকা বিশ্ববিদ্যালয়, 23 জানুয়ারি হিরণময় মেলবন্ধন, বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে। আর সেই নিয়ে আমাদের আলোচনা। আমরা একটু উপাচার্য মহোদয় আপনার কাছে আসছি আবার। জ্ঞান আলোকের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সে তার নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় দিবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবারিত জ্ঞান চর্চার সুযোগ, বিজ্ঞান চর্চার সুযোগ, মেধা চর্চার আন্তর্জাতিক পরিমণ্ডল, সেক্ষেত্রে প্রশাসনের, আপনি তো এখন কাস্টোডিয়ান, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা সেখানে দেখছি কতটা, এবং আগামী দিনে কতটা দেখব? ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা আমাদের এই সমাজে, এই দেশে, সেটা নিয়ে তো আমরা আলোচনা করছি, এবং সামনের সময়গুলো আরও বেশি চ্যালেঞ্জিং, এতে কোনো সন্দেহ নেই। 21 শতাব্দীতে এখন আমরা যেই সময়ে উপনীত হয়েছি, এখানে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী ছেলে বা মেয়ে যখন বেরিয়ে যাবে, তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে সারা পৃথিবীর সাথে। কারণ আজকে আর আমাদের পৃথিবী ওই বিভিন্ন দেশের যে ভৌগোলিক সীমারেখা, তার মাঝে আবদ্ধ থাকছে না। আমাদের ছেলেমেয়েরাই কালকে চলে যাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সেখানে তারা ভর্তির সুযোগ নিচ্ছে, লেখাপড়া করছে, সেখান থেকে বেরিয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে চাকরি বাকরি, পেশাগত দায়িত্ব পালন করা, সেগুলোর সুযোগ নিচ্ছে। তো সেই কারণে আমাদের আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। আমাদের যে বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা, সেগুলো ক্রমান্বয়ে বাড়ানো প্রয়োজন আছে। একটু আগেই রাশেদা চৌধুরী যে কথা বললেন, বিনিয়োগ, এটি একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় 35,000 ছাত্রছাত্রী ক্যাম্পাসে লেখাপড়া করে, 35,000 ছাত্রছাত্রী ক্যাম্পাসের বাইরে বিভিন্ন অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউটগুলোতে লেখাপড়া করে, প্রায় 70,000 ছাত্রছাত্রীর একটা প্রতিষ্ঠান। এখানে 350 কোটি, 325 থেকে 350 কোটি টাকার বার্ষিক বাজেটে এই ধরনের একটা বিশ্ববিদ্যালয় পরিচালনা করা সত্যি অত্যন্ত কষ্টকর ব্যাপার। আমরা বলি বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক অবস্থান এবং রাজনৈতিক যে অবদান, এর মধ্যে আমরা পার্থক্য করে দেখার চেষ্টা করি, কিন্তু আমি মনে করি যে এখানে রাজনৈতিক অবদান, গুরুত্বপূর্ণ অবদান, এই দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে বিভিন্ন সময়ে যে অবদান রেখেছে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তার সাথে একাডেমিক যে এটাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। একাডেমিক্যালি তারা সুপিরিয়র এলিমেন্ট বলেই তাদের পক্ষে সম্ভব হয়েছে আত্মত্যাগ করা, আত্ম উৎসর্গ করা। ফ্রান্সের দার্শনিক আন্দ্রে মলরো, যে বাংলাদেশের স্বাধীনতার পরে আসলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ছাত্রছাত্রীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, তিনি তখন বললেন যে আমি আজকে পৃথিবীর এমন একটি বিশ্ববিদ্যালয়ে এসেছি যে বিশ্ববিদ্যালয়ে জীবিত ছাত্রছাত্রীদের চেয়ে মৃত ছাত্রছাত্রীদের সংখ্যা অনেক অনেক বেশি। তো এই যে তিনি বললেন, এই কথাটা খুবই সংক্ষিপ্ত কথা, কিন্তু এর গুরুত্ব আমাদের উপলব্ধি করতে হবে যে এই দেশের লেখাপড়ার ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা, সেই ভূমিকা কারণেই কিন্তু আজকেও এই সময়ে এসে আমরা দেখি যে দেশের কোনো সংকটে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা কীভাবে ঝাঁপিয়ে পড়ে। তো অতএব এখানে
দরকার যেটি সেটি হচ্ছে এখন উচ্চতর মাত্রায় বিনিয়োগ। যেমন আমি বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই 100 বৎসর হতে চলল, আমরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে একটা অ্যানিম্যাল হাউস বা একটা গ্রিন হাউস প্রতিষ্ঠা করতে পারিনি। কেন? কারণ বিজ্ঞান শিক্ষা এবং বিজ্ঞান গবেষণা, বিশেষ করে জীববিজ্ঞান গবেষণার ক্ষেত্রে এই দুটো প্রতিষ্ঠান, একটা অ্যানিম্যাল হাউস এবং একটা গ্রিন হাউস, একেবারে আপনার ন্যূনতম চাহিদা, এটা দরকার। আমার বিজ্ঞানের অধ্যাপক গবেষক তারা প্রায়ই আমার কাছে আসেন এবং বলেন যে স্যার এটার কতটুকু অগ্রগতি হলো। এগুলোর জন্য যে খুব বেশি বিনিয়োগ দরকার আছে তা না, কিন্তু বিনিয়োগের তো দরকার আছে। বিশ্ববিদ্যালয়ের সীমিত বরাদ্দটি সম্ভব হয় না। যাই হোক, আমি যথাযথ চেষ্টা করে চলেছি, হয়তো এটা হয়ে যাবে। এই ধরনের বহু জায়গা আছে যেখানে বিনিয়োগ দরকার আছে। আর বিশ্ববিদ্যালয়ের যে বর্তমানে ছাত্রছাত্রী, শিক্ষক, গবেষক, তাদের মান মেধার কথা যদি বলেন, এটি পৃথিবীর কোনো প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি থেকে কোনো অংশে কম নয়। প্রায়শই বিদেশের বিভিন্ন ভিজিটিং প্রফেসর আসেন আমার কাছে, জাপান থেকে আসেন, জার্মানি থেকে আসেন, প্রতি সপ্তাহে কোনো না কোনো দেশ থেকে ওনারা আসেন, এবং তাদের যে অভিজ্ঞতার কথা তারা বলেন যে আপনার অমুক শিক্ষক আমাদের আমাদের ল্যাবরেটরিতে কাজ করে এসেছে, আপনার অমুক শিক্ষক আমাদের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এসেছে। তাদের যে মেধা আমরা দেখেছি, আমাদের বিদেশি ছাত্রছাত্রীদের মাঝে তাদের মেধা ছিল শীর্ষ পর্যায়ে। অতএব এই সম্ভাবনা নিয়েই কিন্তু আমরা চলছি। তাই মনে করি আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে আমরা সঠিকভাবেই মোকাবেলা করতে পারবো। এমনকি আমি অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে এই যে বিনিয়োগের কথা বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, আপনি তো জানেন যে শিক্ষকদের বেতন ভাতা সুযোগ সুবিধা কত কম, সেইখানে এই একজন অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি তার পেনশনের সঞ্চিত টাকা থেকে 40 লক্ষ টাকা দিয়েছেন তার বিভাগের একটা ফ্লোর আপনার নির্মাণ করে দেওয়ার জন্য। কারণ তার বিভাগের স্থান সংকুলনের সমস্যা হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা বড় সমস্যা এখন আমাদের স্পেস প্রবলেম। আমাদের যে বিশ্ববিদ্যালয় একেবারে রাজধানীর কেন্দ্রে অবস্থিত বলে এখন তো জায়গা অধিগ্রহণের কোনো সুযোগ নাই। অতএব যে ভবনগুলো আছে, মনে করেন 3-4 তলা ভবন আছে, সেটাকে ভেঙে এখন 20-25 তলা করা, এইভাবে যাচ্ছি। তো যে কোনো ভবন যদি 20 তলা ফাউন্ডেশন দিয়ে করতে হয়, সেখানেও একটা বড় ধরনের বিনিয়োগ দরকার। তো এই যে শিক্ষকরা এগিয়ে আসছেন, আমাদের সভাপতি বললেন অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের যে বিশ্ববিদ্যালয়ের অ্যালুমনাই নন তারা এগিয়ে আসছেন। তো এগুলোতে বোঝা যায় যে আজকে সারা জাতি মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও বেশি সমৃদ্ধ করা দরকার এই দেশের স্বার্থে, এই জনগণের স্বার্থে। ধন্যবাদ ডক্টর শহীদ ইসলাম চৌধুরী। আমরা যদি বড় দাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্জনগুলোর দিকে একটু তাকাই, তাহলে দেখি যে এই অঞ্চলে শিক্ষিত একটি মধ্যবিত্ত শ্রেণীর বিকাশে এই বিশ্ববিদ্যালয় ভূমিকা রেখেছে। প্রগতিশীল গণতান্ত্রিক শিক্ষা এবং সাংস্কৃতিক আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ভূমিকা রেখেছে, এবং বাংলাদেশ নামক যে ভূখণ্ডটি তার অর্জনে এবং সেইখানে উচ্চশিক্ষার বিস্তারে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আছে। আগামী দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি আমরা আরও বড় পরিসরে দেখতে চাই, তাহলে আপনি কিভাবে দেখবেন? না, আমি যে আলোচনাটা হচ্ছে, এই যে আপনি ভূমিকাগুলোর কথা বললেন, মানে শিক্ষাগত ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে, সামাজিক ভূমিকাটাও কিন্তু খুবই বড়। এবং এই যে মধ্যবিত্ত শ্রেণীর বিকাশের যে ভূমিকা এই বিশ্ববিদ্যালয় পালন করেছে, সেইতে তো আমরা পরিমাণগতভাবে নির্ণয় করতে পারবো না, পরিসংখ্যান দিয়েও বোঝাতে পারবো না। যে এইখানে এই বিশ্ববিদ্যালয়টা তৈরি হয়েছিল রাজনৈতিক কারণে। যে 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল, তখন ঢাকা রাজধানী হচ্ছিল, এবং এই ঢাকাতে তখন বিশ্ববিদ্যালয় তো ছিল না, এবং বিশ্ববিদ্যালয় তৈরি করার কথাও মনে হয়নি। পরে যখন ওই বঙ্গবিভাজন রদ হয়ে গেল, তারপরে 1912 সালে এইটা ঘোষণা করা হয়েছিল যে ঢাকায় এখানে একটা বিশ্ববিদ্যালয় হবে, এবং সেই বিশ্ববিদ্যালয়ে বলা হয়েছিল এইটা হবে কম্পেনসেশন, আবার কেউ বলেছে এইটা হবে এক ধরনের কনসেশন। তো যেটাই হোক, একটা রাজনৈতিক কারণে হয়েছিল। কিন্তু এই রাজনৈতিক কারণটা ছিল যে এইখানে যে অনগ্রসর সমাজ পূর্ববঙ্গের, বিশেষ করে মুসলিম সমাজ, তারা ওই কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে না। তারা এইখানে একটা বিশ্ববিদ্যালয় পেলে এখানে তাদের বিকাশের সুবিধা হবে, সেটা হয়েছিল। এবং ঢাকা শহর মানে এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শহরই হয়ে দাঁড়িয়েছে তারপর থেকে, এবং ঢাকার গুরুত্ব এই বিশ্ববিদ্যালয়ের জন্যই বেড়েছে। এবং আমরা দেখব যে সামাজিকভাবে যে প্রভাবটা পড়েছে সেটা কিন্তু অসাধারণ। আপনি যদি একটা চরিত্র দেখেন, এই যে একজন লোকের নাম আমরা জানি, পিয়ারু সর্দার।
এই পিয়ারু সর্দার হলেও এই ঢাকার একেবারে স্থানীয় লোক, আদিবাসী, এবং এই পিয়ারু সর্দার ছিল ঠিকাদার, এবং এই ঠিকাদার এবং আরেক দিকে সর্দার, তার পক্ষে বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আগ্রহ থাকার কথা না। যেটুকু আগ্রহ ছিল সেটা হলো ঠিকাদারি আগ্রহ, যে আবার মেডিকেল কলেজের ঠিকাদার, প্রথম শ্রেণীর ঠিকাদার, এবং তারা তো উর্দু বাংলা মিশিয়ে কথা বলে, তাদের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ে না। কিন্তু এই রাষ্ট্রভাষা আন্দোলনের সময় আমরা দেখলাম যে এই পিয়ারু সর্দার বদলে গেছে, যে পিয়ারু সর্দারের ওইখানে মেডিকেল কলেজে পিয়ারু সর্দারের একটা ঠিকাদারি ছিল, তার একটা ঠিকাদারি ঘর ছিল, সেইখানে ইট এবং বালু এবং বিশেষ করে সিমেন্ট এইগুলো ছিল। তো ওই 21শে ফেব্রুয়ারির পরে ছাত্ররা যখন সিদ্ধান্ত নিয়েছে যে একটা শহীদ মিনার তৈরি করতে হবে, পিয়ারু সর্দারের কাছে গেছে, পিয়ারু সর্দার চাবি দিয়ে দিয়েছেন যে এই যে তাহলে এই যা যা নেওয়া নিয়ে নেন। তো এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনটা খুব তাৎপর্যপূর্ণ, যে মুসলিম লীগের লোক, যে উর্দু ভাষা তার বাংলা ভাষা গ্রহণ করে না, সেই যে পরিবর্তন তার মধ্যে এলো, তার কারণ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছাত্রদেরকে দেখেছে, ছাত্রদের আদর্শবাদিতা দেখেছে। আবার ঠিক উল্টো দিক, এর সাথে যদি আপনি সর্দার ফজল করিমের একটা দৃষ্টান্ত আমরা দিতে পারি, যে সর্দার ফজল করিম এসছেন, তিনি বলতেন যে আমি কৃষক পরিবারের সন্তান, তো এসে এখানে পড়াশোনা করলেন, তিনি রাজনীতিতে গেলেন এবং কমিউনিস্ট পার্টিতে চলে গেলেন এবং তিনি জেলে চলে গেলেন। তো এই যে দুজন লোকের মধ্যে যে পরিবর্তন, যে একজন কৃষকের সন্তান এখানে এসছেন, কষ্ট করে পড়ছেন, তার তো চোখ থাকবে আমলা হওয়ার দিকে, এবং আমলা হওয়ারই তখন সবচেয়ে বড় রেওয়াজ ছিল। তিনি আমলা না হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পরে রাজনীতিতে যুক্ত হয়েছেন, এবং রাজনীতিতে যুক্ত হওয়ার কারণে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে গেছেন, জেলে চলে গেছেন। তো এই পরিবর্তনটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এবং এটা খুব সূক্ষ্ম পরিবর্তন। এবং এই পরিবর্তনের মধ্যে আবার হিন্দু এর মধ্যে, সমাজের মধ্যে দেখা যাবে যে এই যে জগন্নাথ হল ছিল আমাদের, এই জগন্নাথ হলে যে ব্রাহ্মণ এবং অব্রাহ্মণ একসঙ্গে খাবে, এইটা একটা বিরাট সমস্যা, এবং সেই সমস্যাটা একটা মেটানো এইটা একটা কঠিন ছিল। আবার যদি আপনি দেখেন নারী শিক্ষার বিষয়টা, যখন এই বিশ্ববিদ্যালয় তৈরি হলো, তখন একজন মাত্র মেয়ে ভর্তি হয়েছেন, লীলা নাগ, তাকেও ভর্তি করতে চায়নি বিশ্ববিদ্যালয়, কারণ এই মেয়ে 887 জন ছাত্রের মধ্যে একজন মেয়ে, তিনি বেথুন কলেজ থেকে বিএ পাশ করে এসেছেন, তিনি এখানে ভর্তি হতে চাচ্ছেন ইংরেজিতে MA ক্লাসে, কিন্তু তাকে নেওয়া হচ্ছে না। তিনি জোর করে ভর্তি হলেন, চাপের মধ্যে ভর্তি হলেন, এই প্রথম একজন মেয়ে ভর্তি হলো। তো তারপরে আরেকজন হলেন, তিনি আবার নরেশচন্দ্র সেনগুপ্ত, তিনি লয়ের ডিন ছিলেন, জগন্নাথ হলের প্রভোস্ট ছিলেন, তার মেয়ে সুস্মিতা সেনগুপ্ত, তিনি ভর্তি হলেন ইকোনমিক্সে। তো এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে পড়ে, আর ও হচ্ছে ফাইনাল ইয়ারে, অনার্সের MA ফাইনাল ইয়ারে ভর্তি হয়েছে, না MA ফাইনাল, MA প্রিলিমিনারিতে ভর্তি হয়েছে। তখন দেখা গেল যে এখন ওই সুস্মিতা কিন্তু এখানে পড়তে পারলো না, কেননা সুস্মিতা ইকোনমিক্সের ওর তুলনায় লীলা লাগের মতো শক্ত না। তাকে প্রথম ভাইস চ্যান্সেলরের স্ত্রী তার সাথে যেতেন, তার ওখানে বসে থাকতেন। তারপরে আবার দেখা গেল একটা মেয়ে দিয়ে দিত। এটা এত কষ্ট টষ্ট না করে সে চলে গেছে কলকাতায়, আবার বেথুনে চলে গেছে। তো এই যে একজন থেকে আরম্ভ করলো, তারপরে আমরা দেখলাম যে 1923 সালে ফজিলতুন্নেসা, তিনি চলে এলেন টাঙ্গাইল থেকে, টাঙ্গাইলের মতো একটা তখন পশ্চাৎপদ এলাকা থেকে এলেন এবং ম্যাথমেটিক্সে ভর্তি হলেন। ম্যাথমেটিক্সে ভর্তি হয়ে ফার্স্ট ক্লাস পেলেন 1925 সালে। তো এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন সেখান থেকে ওই এক মেয়ে থেকে আমরা যখন বাড়ছে আমরা দেখলাম যে পার্টিশনের আগে এখানে 100 জন মেয়ে ভর্তি হয়েছে, আবার পার্টিশনের সময়ে নেমে গেল, 72-এ চলে এলো। তারপরে আবার পার্টিশনের পরে দেখলাম আবার 100-তে আসছে। তো এই রকম যে 100 জন মেয়ে পাওয়াটা একটা বিরাট ব্যাপার ছিল। এবং মেয়েরা তো শিক্ষক তাদেরকে কমন রুম থেকে নিয়ে আসতেন, ছেলের সাথে মেয়ে যদি কোনো কথা বলতো সেটা একটা অপরাধ ছিল। এই রকম এই সামাজিক সমস্যাগুলো ছিল।
এবং আমরা দেখতাম যে সলিমুল্লাহ হলে আমাদের সময়, আমি 1952 সালে এসেছি, তো এই সলিমুল্লাহ হলের আলোচনা শুনতাম, যা গ্রামের থেকে এসছেন যারা, তারা বলছেন যে এইখানে দালানের মধ্যে থাকছি, ইলেকট্রিসিটি আছে, পানি আছে, এরপরে যখন গ্রামে যাব তখন কি করে থাকবো, বিচ্ছিন্নতা, একদম বিচ্ছিন্নতা, এবং কি করে আমি আমার পরিবারের সাথে কি করে মিলবো, এই সমস্ত সমস্যা ছিল। তো ওই যে একটা গ্রামীণ পশ্চাৎপদ সমাজ, সেইখানে কেবল যে শিক্ষার আলো এসছে তা না, সামাজিক যে পরিবর্তনটা এসছে সেটা খুব তাৎপর্যপূর্ণ। এখান থেকে এবং বিশ্ববিদ্যালয় তো রাজনীতিকভাবে প্রতিষ্ঠিত হলো, কিন্তু রাজনীতি করতে থাকলো, এখানে সরকারি বিরোধী আন্দোলন রাজনীতির অংশ হয়ে গেল এবং রাজনীতি বিরোধিতা এখানে তৈরি হলো। স্যার, আপনি যেটা বলছিলেন, এই যে কৃষকের সন্তান যখন এই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসছে এবং এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সমাজ গড়ে উঠছে, সে কি তখন তার রুটে আর ফিরে গিয়েছে, নাকি সেও বিচ্ছিন্ন হয়ে পড়েছে? এটা একটা বড় সমস্যা। অনেকে ফিরে গেছে, অনেকে যেতে পারেনি, কিন্তু যারা যেতে পারেনি তাদের কথা আলাদা, কিন্তু এটা একটা সামাজিক সমস্যা ছিল। কিন্তু ওই যে গ্রামের ছেলেটা, অনেকে আবার এসছে যে ঢাকা শহরে এসছে, খুব কষ্ট করে থেকেছে। সকলে যে সলিমুল্লাহ হলে ভর্তি হতে পারতো তা না, অনেকে থাকতো, জায়গির থাকতো, এবং সেখানে ওই ছেলে মেয়েদের বাড়ির ছেলে মেয়েদের পড়াতো, লজিং বলতো, এবং সেইখানে পড়িয়ে তারা আবার পাশ করেছেন, কিন্তু ফেরত না যান নাই হয়তো অনেকে, কিন্তু এটার প্রভাব পড়েছে তার পরিবারের, হয়তো পরবর্তী যে তার ভাইটাকে নিয়ে এসছে অথবা তার বোনটার বিয়ে দিতে পেরেছে। তো এই বিবর্তনটা খুব ঘটছিল, এবং আমি মনে করি যে শিক্ষার বিস্তারের চাইতেও এই যে সচেতনতা বৃদ্ধি করেছে, সমাজে যে পরিবর্তনটা এসছে, যেটা দৃশ্যমান নয়, সেইটা আরও গুরুত্বপূর্ণ। যে আমরা কতজন গ্র্যাজুয়েট তৈরি করেছি বা তারা কোথায় প্রতিষ্ঠিত পেলেন, তার চাইতে যে সাধারণভাবে যে প্রভাবটা পড়েছে, এবং সেই প্রভাব রাষ্ট্রভাষা আন্দোলনের কথা আমরা বলি, পরবর্তীতে মুক্তিযুদ্ধের কথা বলি, এই সমস্ত প্রভাবগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা ঠিক সংখ্যা দিয়ে আমরা পরিমাপ করতে পারবো না। আমি ওইভাবেই দেখি। এবং আজকে যে বাংলাদেশে যে ৭১ আমরা যে স্বপ্ন দেখেছিলাম অসাম্প্রদায়িক উদার বাংলাদেশের, আজকে বাংলাদেশে যে আবারও একটা সাম্প্রদায়িক রাজনীতির থাবা, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আপনি কি আশা করেন? না, আমি যেটা আশা করব যে এইটা কিন্তু আমরা একটা যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছি, সেটা তো সেই চর্চাটা কিন্তু ওপর থেকে, এটা রাষ্ট্রের ব্যর্থতা, রাষ্ট্র পারল না এবং বিশ্ববিদ্যালয়কে সুযোগও দিল না। বিশ্ববিদ্যালয়কে যে সেই রকম সুযোগ দিয়েছে এই কথাও বলা যাবে না। আমি কিন্তু ওই যে শুরুতে বলেছিলাম যে মাতৃভাষার মাধ্যমে যে জ্ঞানের চর্চা, সেটা হলে কিন্তু ভাষা কিন্তু সম্প্রদায় মানে না, এবং ভাষার যে ভিত্তিতেই আমাদের জাতীয়তাবাদী চেতনাটা গড়ে উঠেছিল এবং ধর্মনিরপেক্ষতার বোধ আমরা ওইখান থেকে পেয়েছিলাম। কাজে আমাদের প্রত্যাশা, আমি বলবো যে জ্ঞানের যত চর্চা বাড়বে ততই এগুলো কমবে। আমরা তো জ্ঞানের এর চাইতে বেশি তো আর কিছু করতে পারবো না। জ্ঞানের চর্চাটা আমরা আরও অবাধ করা দরকার এবং আরও বিস্তৃত করা দরকার। এবং যেটা গবেষণার কথা উঠছে, যে গবেষণা কিন্তু কেবল টাকা দিলেই হয় না। গবেষণা দেখতে হবে এর উপযোগিতা কী, গবেষণা দেখতে হবে যে এই বাংলা ভাষায় হচ্ছে কিনা, গবেষণাটা প্রকাশ হচ্ছে কিনা, এইগুলো সবই দেখতে, গবেষণার ফলাফলটা কাজে লাগছে কিনা, এই সমস্ত বিষয়গুলোই, সেটা কিন্তু রাষ্ট্রের সাথেও জড়িত। রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। ধন্যবাদ স্যার। আমরা একটু রাশেদা কে চৌধুরী আপনার কাছে আসছি, কিন্তু আপনার কাছে একটু অন্য প্রসঙ্গ নিয়ে আসছি। আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি এবং 91 সাল থেকে স্বৈরাচার পতনের পরে গণতন্ত্রের নতুন যাত্রার পর থেকে আমরা ভেবেছিলাম যে সারা দেশেই এবং বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই এর চাইতে বাইরে থাকবে না, ছাত্র এবং শিক্ষক রাজনীতির গুণগত পরিবর্তন হবে। কিন্তু আমরা কি সেটা দেখতে পাচ্ছি কিনা? কোথায় যেন একটা ছন্দপতন হয়েছে, আপনার কাছে কি তাই মনে হয় কিনা? হ্যাঁ, মনে হয় সেটা তো অবশ্যই হয়েছে। এবং স্যার যেটা বলেছেন, স্যারের কথার সূত্র ধরেই যদি বলি যে আমরা এই যে একটা জায়গায় মানে রাষ্ট্রের যে ব্যর্থতা, আসলেই আমরা অসাম্প্রদায়িক রাজনীতি, অসাম্প্রদায়িক চেতনা, মুক্তিযুদ্ধের যে গর্বিত জায়গাটা, আমাদের গর্বের জায়গা, সব জায়গায় আগের মতো থাকতে পারিনি। এবং সেখানে বর্তমানে যেটা দেখি, মানে একসময় তো ছাত্র আন্দোলন বা শিক্ষকরা আমাদের দেশের সব আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু বর্তমানে যেটা দেখি, আপনি একটা প্রশ্ন আগে তুলেছিলেন ওনার কাছে
যে ছাত্র সংসদের নির্বাচন এর ইত্যাদি। কোথাও হয় না, শুধু কিন্তু ঢাকা এখন- বিশ্ববিদ্যালয়ে না, না কোনো কোথাও ইউনিভার্সিটি হয়নি, হচ্ছে না। কোথাও হয়নি। কিন্তু সেই জায়গাটাতে এখন যেটা হচ্ছে, এখন ছাত্র আন্দোলনের মধ্যে সেই আদর্শটা তো দেখি না। দ্বিতীয় আরেকটা জিনিস যেটা, যে ছাত্র নেতৃত্ব যারা আছেন তাদের মধ্যে এক ধরনের মানে কি বলবো, নেতিবাচক অনেক কিছু ঢুকে গেছে। যেমন চাঁদাবাজি, টেন্ডারবাজি, এইসব কিন্তু আমরা দেখিনি আগে। আমাদের সময়ে তো অন্যরকমই ছিল। তারপরে যেটা দেখেছি, তখন কিন্তু যারা ছাত্র নেতৃত্ব দিতেন তারা কিন্তু অসম্ভব রকম মেধাবী, মননশীল মানুষেরা ছিলেন। এখন ধরেন কিন্তু ঢাকা সেটা দেখি না। বিশ্ববিদ্যালয়ের একটি ছেলে যখন ভর্তি হয়, সে তো মেধাবী বলেই ভর্তি হতে পেরেছে, সেই ছাত্র নেতা হচ্ছে, আমরা ধরে নিতে পারি সেও মেধাবী, কিন্তু মেধার লালনটা হচ্ছে না, চর্চাটা হচ্ছে না, না। চর্চাটা হচ্ছে ছাত্র, না। বিশেষ করে এবং ছাত্র যেটা হলো রাজনীতিতে। যে ওই যে বললাম যে স্যার যে কথাটা আসলেই বলেছেন, মাঝখানে কিন্তু শুধু রাষ্ট্রের ব্যর্থতা না, আমাদেরও ব্যর্থতা। আমরাও অসাম্প্রদায়িক চেতনায় আমাদের সন্তানদেরকে হয়তো করতে পারিনি। 2-3টে প্রজন্মকে আমরা মিস করেছি। আমরা কি দেখেছি? আমরা দেখেছি জাহানারা ইমামের যে আন্দোলনটা ছিল, নতুন প্রজন্ম কিন্তু মুক্তিযুদ্ধ, আমাদের চেতনা, আমাদের গর্বিত যে উত্তরাধিকার, সেগুলো সম্পর্কে কিন্তু তারা শিখছিল। আবার আমরা মানে কি হলো, বিচ্যুতি ঘটলো। কিন্তু আবার যুদ্ধাপরাধের বিচারটা কিন্তু অর্গানাইজড হয়েছে সেই জায়গাটা এই বিশ্ববিদ্যালয় থেকেই বলবো থেকেই। যে এই বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে। এবং এই সব জায়গায় আমরা যদি এখন ফিরে যাই, তাহলে মানে পেছন ফিরে তাকালে যেটা মনে হয়, আমাদের প্রজন্মের অনেক ব্যর্থতা আছে। স্যাররা তো আমাদের আগের, কিন্তু ব্যর্থতা হলো আমরা আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে এই আলোটা ছড়িয়ে দিতে পারিনি, আমরাও পারিনি। আমাদের সন্তানদেরও, এবং এখন যারা পড়ছে তারা কতখানি গর্বিত উত্তরাধিকার লালন করে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে, সেটাও কিন্তু প্রশ্নটা সামনে আসে। সেই জন্যই বলছি যে নতুন প্রজন্মকেও আমরা ওইভাবে তৈরি করতে পারিনি, সেটাও আমাদের ব্যর্থতা। রাষ্ট্র একদিকে, আমাদের ব্যর্থতাও একদিকে। ধন্যবাদ। আমাদের আরো একটা বিরতির সময় হয়েছে। দর্শক দেখছেন গোল টেবিল, আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত গোল টেবিলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সুভাষ সিংহ রায়, যে আপনার যে রাশিদা কে চৌধুরী যে কথাটা বলছিলেন, যে শিক্ষক এবং ছাত্র রাজনীতির গুণগত মানের অধঃপতন, তো সমাজ ও রাষ্ট্রের জন্য লেজুর বৃত্তির যে কথাটা আমরা শুনি যে রাজনীতিতে এই লেজুর বৃত্তি বাড়ছে কেন, আমরা কি বেরিয়ে আসতে পারি না? ঢাকা বিশ্ববিদ্যালয় সব কিছু নেতৃত্ব দিয়েছে, নিশ্চয়ই এখান থেকেও পারবে আগামী দিনগুলোতে। আপনার কাছে না, আমি খুব সংক্ষেপে বলি, আমাদের দৃষ্টিভঙ্গির একটু পরিবর্তন হওয়া দরকার। কেননা আমাদের অতীত দিনের স্মৃতি একটু দেখা দরকার। অতীত দিনের বলে না, কেউ ভোলে না, কেউ ভোলে। তা আমাদের আসলে ভুলে যাওয়া উচিত না। আপনি দেখেন 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টি হওয়ার মাত্র 4.5 বছরের মাথায় রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন। এবং তখন কিন্তু একটি কথা কিন্তু প্রচলিত ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন। এবং তখন খুব গুজব রটানো হয়েছিল যে তিনি যে গড়ের মাঠে একটা জনসভা হয়েছিল, সেই সভা সভাপতিত্ব করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু সলিমুল্লাহ মুসলিম আল্লাহ ছাত্ররা তখন কিন্তু এটা মানেনি কারণে তারা খোঁজ নিয়ে দেখেছে যে রবীন্দ্রনাথ ঠাকুর ওই সভায় ছিলেন না, তিনি তখন ছিলেন শিলাদহে। এই মাত্র 5 বছরের মধ্যে, আর 8 বছরের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস আসলেন। তাকে কিন্তু জগন্নাথ হল ছাত্র সংসদ সম্বর্ধনা দেয়নি, দিয়েছে ঢাকা হল ছাত্র সংসদ। এই একটু আপনি বলুন না, ছাত্র সংসদের যে ভূমিকা, আপনি দেখেন আমি আর আপনি একই সময়ের ছাত্র। আমাদের সময় 80-র দশকে এবং 90-র দশকের শেষ পর্যন্ত যে সমস্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যে সমস্ত আপনার ছাত্র নেতা কিংবা ওই সমস্ত জাতীয় নেতা বেরিয়ে এসছেন, এই সময় কিন্তু আর পরে আর কিন্তু বেরিয়ে আসতে পারেনি। এবং আমাদের দৃষ্টিভঙ্গির একটু পরিবর্তন হওয়া দরকার। আর আমাদের ভাবনা চিন্তার মধ্যেও একটু কেন জানি ছন্দপতন আছে। রবীন্দ্রনাথ বলতেন যেই গতিতে ছন্দ থাকে না তাকে বলে দুর্গতি। আমরা কিছুটা দুর্গতি ডেকেও এনেছি। আপনি দেখেন আগে প্রতিটা স্কুলে, প্রতিটা কলেজে রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, সুকান্ত জয়ন্তী এগুলো পালিত হতো। আজকে শিক্ষা ব্যবস্থার এমন একটা জায়গায় যে দাঁড়িয়েছি, আমরা GPA 1, GPA 5 পেছনে দৌড়চ্ছি, কিন্তু এই যে শিক্ষা, কবি জসীমউদ্দিনকে আমরা চিনছি না। এবং যে মাতৃভাষার কথা স্যার বললেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আবারও উচ্চারণ করি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে বলতেন 3টে জিনিস কখনো ভুলবা না, মা, মাতৃভূমি এবং মাতৃভাষা। আপনি দেখেন এই
এই বিশ্ববিদ্যালয় এমন বিশ্ববিদ্যালয় এবং ছাত্র রাজনীতিরও কিন্তু একটা গুণগত জায়গা ছিল। খুব আক্ষেপ লাগে, ছাত্রলীগ যখন প্রতিষ্ঠিত হয় তখন 1948 সালে 4 জানুয়ারি প্রথম যে সভাটি হয়, সেই সভায় সভাপতিত্ব করে নাজমুল করিম, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী শিক্ষক নাজমুল করিম, যার নামে এখন স্মারক বক্তৃতা আছে, সেই সভাপতিত্ব করেছিল। কিন্তু সে পরবর্তীতে ছাত্র নেতা হিসেবে তার অবস্থান করা কিংবা এইগুলোর মধ্যে তিনি ছিলেন না। আমাদের এই দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন দরকার, এবং পরিবর্তন করতে গেলে সমাজের সকল স্তরের মানুষের, নাগরিক সমাজের সকলে এগিয়ে আসতে হবে। এবং বঙ্গবন্ধু ঠিকই নাজমুল করিমকে বেছে নিয়েছিলেন, এবং মেধাবী ছাত্রদেরকে তিনি এই ছাত্রলীগের প্রথম এই আপনার কমিটি কিংবা পরবর্তী কমিটি থেকে কিন্তু রাখতেন, এবং তারাই কিন্তু আসতেন। আজকের এই সময়ে দাঁড়িয়ে আপনি চিন্তা করতে পারেন, আমি প্রথমেই যে মানপত্রটি পাঠ করলাম, আজকের দিনেও কি সম্ভব এইভাবে রবীন্দ্রনাথের ভিতরে হযরত মুহাম্মদের সেই বাণীকে সামনে নিয়ে এইভাবে উপস্থাপন করা? মানে কত আধুনিক চিন্তার লোক। তাহলে কি আমরা ব্যর্থ হয়েছি? না, ব্যর্থ, আমাদের ছন্দ পতন ঘটেছে। আমাদের এই পতন, এই ছন্দ পতনটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। নাগরিক সমাজের দায়িত্ব আছে, রাজদাকে চৌধুরী বলেছেন, আমাদের সকলেরই দায়িত্ব আছে। কেন ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা আগে ভাবতাম ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে যা ভাবে বাংলাদেশ অনেক পরে তা ভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবনার ভিতরে আমাদের মেধার সমন্বয়ের দরকার, আমাদের প্রযুক্তির সমন্বয়ের দরকার, আর সবচেয়ে বড় বিষয় স্বদেশ প্রেম। ধন্যবাদ। এবং নীতি এবং নৈতিকতা, এই জায়গাটি সংযুক্ত না করা পর্যন্ত আমি যেই ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে চাই সেই ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে পারবো না। ধন্যবাদ। ডক্টর আরিফিন সিদ্দিকী, ছন্দপতন, ছন্দ ফিরিয়ে আনার চেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের কি বড় গুরু দায়িত্ব মনে হচ্ছে, আপনি কি বলেন? না, নিশ্চয়ই আমাদের তো সবসময় এগিয়ে যাওয়ার পথে আমাদের আত্মজিজ্ঞাসাও দরকার আছে যে আমরা কোথায় ব্যর্থ হচ্ছি, কোথায় আমরা এগিয়ে গেছি, কোথায় আমাদের কি করণীয়। তো সব দিক বিবেচনা করে আমি এটুকু বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে যে অনেক সমস্যার কথাই আমরা বলি, ছাত্র রাজনীতির সমস্যা আছে, শিক্ষক রাজনীতির নানাবিধ সমস্যা আছে, এগুলো তো আছে। কিন্তু তারপরেও দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত 7 বছর সময়ের মাঝে একটি দিনের জন্য কিন্তু বন্ধ থাকেনি। পরীক্ষা একেবারে সময় মতো হচ্ছে। এমনকি এখন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে আছেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো কিন্তু চলছে। শিক্ষক প্রতিনিধির সাথে আলাপ করে আমরা এটা নির্ধারণ করেছি যে পরীক্ষাকে কোনোভাবে বিঘ্নিত করা যাবে না। আমাদের ছাত্ররা আছে, ছাত্র রাজনীতি যারা করে তারা ক্যাম্পাসে বসবাস করে। আমাদের বিগত 7 বৎসরে কয়েকশো কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। কোনো উন্নয়ন কাজে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি করা এই ছাত্ররা কিন্তু করেনি। অতএব একবারে সবসময় জেনারেলাইজ করতে গিয়ে আবার এমন অবস্থা সৃষ্টি না করি যে তারা অনেকে নিরুৎসাহিত হয়। বরঞ্চ এই ছাত্রছাত্রীরা অনেক সময় আমাকে এসে বলে, স্যার আরও হল নির্মাণ করা, একাডেমিক ভবন নির্মাণ করা, এগুলো আপনারা করেন যাতে আমাদের এই সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠতে পারি। তবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য এবং যে স্বাতন্ত্র্য সেটি কিন্তু আমরা রক্ষা করে চলেছি। হ্যাঁ, কখনো কখনো ছন্দপতন ঘটেছে, ছন্দপতন ঘটে, ছন্দ থাকলেই তো ছন্দপতন ঘটে। অতএব ছন্দ আছে, সেই ছন্দে মাঝেই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর যেখানে যেখানে ছন্দপতন ঘটে সেখানে আমাদের যে দায়িত্ব, সম্মিলিতভাবে আমাদের দায়িত্ব আমাদের পালন করতে হবে। এখানে নানা সমস্যার মাঝেও ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে, এবং আমরা আশা করি যে শতবর্ষে যেদিন আমরা উপনীত হব সেদিন সত্যিকারের আমরা যে স্বপ্ন দেখছি আজকে এখানে বসে, সেই স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি। ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছ থেকে স্যার শেষ কথা শুনবো, কিন্তু তারপরে আবারও যাব আরাকিবউদ্দিন আহমেদের কাছে শেষ কথা শুনতে। এই বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনার অনুভূতি? না, আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের তো নেতৃত্ব দেবে বলবো, কিন্তু আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়কে সমাজ থেকে, রাষ্ট্র থেকে তো বিচ্ছিন্ন করতে পারবো না। যে রাষ্ট্রের সাথে বিশ্ববিদ্যালয়ের যে সম্পর্ক, এটা সবসময় গুরুত্বপূর্ণ ছিল। এবং রাষ্ট্র বিশ্ববিদ্যালয়কে কোন চোখে দেখে, 71 সালে আমরা দেখেছি রাষ্ট্র কীভাবে বিশ্ববিদ্যালয়কে দেখছে। এখন যদি রাষ্ট্রের শিক্ষাকে গুরুত্ব দেয়, বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দেয়, তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা আমাদের কাঙ্ক্ষিত, এবং সেই কাঙ্ক্ষিত জায়গায় যেতে হলে কেবল বিশ্ববিদ্যালয় নিজে পারবে না, আর আমরা রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এবং আমাদের আদর্শটাও ঠিক করতে হবে। আমরা তো বারবার আদর্শের কথা বলি এবং খুব গুরুত্বপূর্ণ। আদর্শটা কি? আদর্শটা কি আমার ব্যক্তিগতভাবে উন্নয়ন নাকি সমষ্টিগত উন্নয়ন? আমরা কিন্তু ওই সমষ্টিগত উন্নয়নের কথা এতদিন ভাবতাম,
একাত্তরের যুদ্ধটা ছিল সমষ্টিগত মুক্তির সংগ্রাম। এই সমষ্টিগত মুক্তির জায়গাটাকে ত্যাগ করে, স্বপ্নটাকে ত্যাগ করে আমরা ব্যক্তিগত উন্নতির জায়গায় চলে যাচ্ছি, স্বপ্নে চলে যাচ্ছি। এখন সমষ্টিগত স্বপ্নটাকে ফেরত আনতে হবে, এবং ওই আনাটাই হচ্ছে আমাদের সকলের দায়িত্ব। এবং ওইটা আনলে তার প্রতিফলন বিশ্ববিদ্যালয়ে ঘটবে। বিশ্ববিদ্যালয় সেটাকে ধারণ করে এখনও, কিন্তু বিশ্ববিদ্যালয় তো ওইটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না যদি প্রতিকূলতা থাকে, সমাজে প্রতিকূলতা থাকে, রাষ্ট্রে প্রতিকূলতা থাকে। কাজেই ব্যাপারটা হচ্ছে যে সমষ্টিগত সামগ্রিকভাবে আসলে সবাইকে স্বপ্নটাকে নিয়ে আসতে হবে সামনে। রাশেদা কে চৌধুরী, এই যে স্বপ্নটাকে সামনে নিয়ে আসা এবং সমষ্টিগতভাবে এগিয়ে যাওয়া, আমরা কি সবাই প্রস্তুত আসলে সেইভাবে, নাকি আমাদের মধ্যে বিভাজন অনেক বেড়ে গেছে? বিভাজন আছে, যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সমাজে বিভাজন থাকবেই। বিভাজন অসুস্থ না হলেই হলো। সেই জায়গাটাতে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশাল একটা ভূমিকা আছে। এখন যারা শিক্ষক আছেন, আমরা যারা আছি প্রাক্তন শিক্ষার্থী, যারা বর্তমান শিক্ষার্থী, তারা স্যার যেটা বললেন যে আদর্শ নিয়ে সামষ্টিক উন্নয়নের জন্য যদি বেড়ে ওঠার তাদের সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়, যেটা আমাদের একটা আশার বিষয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ হয় না, এখন সেটা তো একটা বড় একটা অর্জনের জায়গা। আমি মনে করি গত 7 বছরে হয় আমরা সেশন জট নেই, সেই জায়গাটা থেকে এখন আদর্শের জায়গাটা থেকে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যদি অবস্থান নেয় আসলে যে শিক্ষার মানের ক্ষেত্রে কোনো আপোষ নেই, বিনিয়োগ কম হলেও চেষ্টা করা, সেই জায়গাটা থেকে আমি মনে করি একটা বড় জায়গা আছে। আমার একটা বড় গর্বের জায়গা, একটা উদাহরণ দিয়ে শেষ করি। সেটা হলো যে 2014 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাস সত্যার্থী, তিনি বাংলাদেশে আসবেন। তার সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ আগের থেকেই ছিল, বন্ধু মানুষ। তাকে আমরা ধরেই নিয়েছিলাম শিশু অধিকার, শিক্ষার অধিকার, শিশু শ্রম, এগুলো নিয়ে উনি আগ্রহী হবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওনার সাক্ষাতের ব্যবস্থা করলাম, মহামান্য প্রেসিডেন্টের সাথে করার চেষ্টা করেছি, তো উনি তখন অসুস্থ ছিলেন, পারিনি। কিন্তু তিনি আমাদেরকে অনুরোধ করে পাঠালেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে চান। এই স্যারের সাথে তখন আমরা একটু যোগাযোগ করে, বন্ধু ছিল, কিন্তু তারপরেও তিনি এসে অনেক আপ্লুত, অনেক আনন্দিত হয়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একটা। এবং নরেন্দ্র মোদিও কিন্তু তার সফরের একটা অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে, আমি মনে করি এই গর্বের অংশীদার আমরা সবাই। আমি বিভাজনের মধ্যে অল্প সময় খুব আশার কথা বলতে চাই। ডক্টর কৌশিক বসুর সাথে আমি 4 দিন ছিলাম। তিনি বলেছেন যে আমার প্রিয় গান হচ্ছে সবকটা জানালা খুলে দাও না, বাংলাদেশের একটি দেশাত্মবোধক গান। কিন্তু পরের লাইনটা আপনারা কেউ খেয়াল করেন না। পরের লাইনে আছে, কেউ যেন ভুল করে গেও না তো মন ভাঙা গান। আমি মন ভাঙা গান গাই, কিন্তু স্যার এখানে উপস্থিত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর এবং তার আগের বছরে যে কটা ইউনিটে ভর্তি পরীক্ষা হয়েছে, শীর্ষে কিন্তু এসেছে একদম গ্রাম থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে, রিক্সাওয়ালার ছেলে, একদম কৃষকের ছেলে, এবং এইটি ঢাকা ইউনিভার্সিটি ধরে অর্থ নেই এমন মানুষের ভরসা পাবলিক বিশ্ববিদ্যালয়। এবং এত কিছুর পরও, এত চাকচিক্যের মাঝে, এত আধিক্যের মাঝে এই যে প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন এবং তাদের যোগ্যতা দিয়ে আসছেন, এটি হচ্ছে সবচেয়ে বড় আশার দিক। ধন্যবাদ সুভাষ সিংহ রায়, রাকিবউদ্দিন আহমেদ। আমরা শেষ পর্যায়ে আপনার কাছ থেকে সেদিনকার আলোচনা, 23 তারিখের মেলবন্ধনের কর্মসূচিটা একটু শুনে শেষ করবো আলোচনা। না, সেটা তো নিশ্চয়ই বলবো, কিন্তু সুভাষ যে কথাটা বলল আমি তার সঙ্গে একটু যোগ করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রমাণ করেছে যে ভর্তি পরীক্ষায় কোনো রকমের দুর্নীতি হয় না। যাই হোক, আমাদের 23 তারিখে যে অনুষ্ঠানটি হবে, সেই অনুষ্ঠানটি আমরা প্রত্যেক 3 বছর পর পর যে অনুষ্ঠান করি তারই ধারাবাহিকতায় এটি হচ্ছে আমাদের 5ম অনুষ্ঠান। এবং আমি ভাগ্যবান যে এই 5টি অনুষ্ঠানের সঙ্গেই আমি সক্রিয়ভাবে সম্পৃক্ত, শুধু নয় মানে আষ্টে পৃষ্ঠে জড়িত। এটা আমার খুবই সৌভাগ্য। আগে 4টি যখন হয়েছে তখন আমি ছিলাম মহাসচিব, এবার আমি সভাপতি। আমাদের এই অনুষ্ঠানগুলোতে আমরা যেটা করি, যেটা ব্যতিক্রমী যেটা হয়, সেটা হলো আমরা আমাদের সব থেকে বয়োজ্যেষ্ঠ যে অ্যালামনাই ওই দিন উপস্থিত থাকে তাকে দিয়ে আমরা অনুষ্ঠানটি উদ্বোধন করে থাকি। এবং অনুষ্ঠানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে সরকারি কোনো প্রোটোকল থাকে না। এখানে দশক ওয়ারি যারা ছাত্র ছিলেন তাদের আসন বিন্যাসটি সেরকমভাবে হয়, কিন্তু এই বিন্যাসটি কতক্ষণ পরে
ঘন্টাখানেক পরে এটা এলোমেলো হয়ে যায়। সেটার কারণটা হচ্ছে যে আমাদের এটি একমাত্র স্থান, এই ছাতার নিচে সব দল মত নির্বিশেষে তারা এখানে জড়ো হন, এবং তারা বাইরে যে কথাগুলো বলতে পারে না, মনের কথা, দুঃখের কথা, আবেগের কথা, এটি কিন্তু তারা, আমি দেখেছি এই বিগত 4টি অনুষ্ঠানে এবং এই সামনের অনুষ্ঠানও এটা তো মিলন মেলা, এটা মিলন মেলা, এবং সুতরাং সেখানে ওই ওই পরিচিত দর্শক মুখ সব থাকে না, খুঁজে পায়। এখানে সব রাজনীতি নেতাগুলো একত্রিত। এক জায়গায় বসেই তারা তাদের। তা আমরা একটা অসম্ভব সুন্দর অনুষ্ঠানের প্রত্যাশায় থাকলাম 23 তারিখে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিবার সবাই মিলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে এগিয়ে যাবে। বর্তমান সময়ের যে অসুস্থ শিক্ষক ছাত্র রাজনীতির কথা আমরা শুনি, তার অবসান ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে চলেছে তার যে স্লোগান শিক্ষার আলো ছড়িয়ে, এবং সোনালী অতীতকে পাথেয় ধরে সামনের দিনেও সে তার ভূমিকা রেখে চলবে এই সমাজে। সেই প্রত্যাশায় আমরা যারা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য আছি আর যারা বাইরে আছেন, তো সবারই এমন প্রত্যাশা, এবং সেই প্রত্যাশায় আজকে এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, 71-এর সাথে থাকবেন।